আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। ওসমান হাদী হত্যায় জড়িতদের নাম উন্মোচন করে দেব, যা বলল ডিএনপি কমিশনার। এদিকে ৩০ জনের আপত্তি, এনসিপির অন্য নেতারা কি বলছেন? সর্বশেষ থাকছে বাংলাদেশের রাজনৈতিক পুনর্গঠনে ভারত কি চায়, কতটা মানবে যুক্তরাষ্ট্রকে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আর এই নিউজটি কে কোথা থেকে দেখছেন তা এখনই কমেন্টে জানিয়ে দিন, এবং এরকম নিত্য নতুন খবরের আপডেট পেতে এখনই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। শুরুতেই থাকছে ওসমান হাদী হত্যায় জড়িতদের নাম উন্মোচন করে দেব, এবার যা বলল ডিএনপি কমিশনার। ইনকলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদী হত্যা মামলার চার্জশিট আগামী ৭ জানুয়ারির মধ্যে আদালতে পেশ করা হবে বলে আশা প্রকাশ করছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএনপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। তিনি বলেছেন, শরীফ ওসমান হাদী হত্যাকাণ্ডের মূল রহস্য উদ্ঘাটন করা হবে। যারা ঘটনার পিছনে আছে তাদের সবার নাম ও ঠিকানা উন্মোচন করে দেব। শনিবার রাতে রাজধানীর শাহবাগে ইনকলাব মঞ্চের অবস্থান কর্মসূচিতে গিয়ে তিনি কথা বলেন। এ সময় তথ্য ও সম্প্রচার, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন ও পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান এবং ডিএনপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ডিএনপি কমিশনার বলেন, হত্যাকাণ্ডের তদন্ত চলছে। সরকার, পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ, র্যাবসহ সব গোয়েন্দা সংস্থাকে ঘটনার পিছনে কারা জড়িত তা উদ্ঘাটনের দায়িত্ব দিয়েছে। ইতিমধ্যে তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। মামলার তদন্তে এ পর্যন্ত ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান ডিএনপি কমিশনার, যার মধ্যে অভিযুক্ত ফয়সালের বাবা হুমায়ুন কবির, মা হাসি বেগম, স্ত্রী সামিয়া, স্ত্রীর বড় ভাই শিপু ও গার্লফ্রেন্ড মারিয়া রয়েছেন। শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী আরও বলেন, এই হত্যাকাণ্ডে ব্যবহার করা ২টি পিস্তল আমরা উদ্ধার করেছি। তদন্তের স্বার্থে অস্ত্র ২টি বর্তমানে সিআইডিতে সায়েন্টিফিক পরীক্ষার জন্য রাখা হয়েছে। তিনি জানান, হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেলটি ডিবি পুলিশ উদ্ধার করেছে। এছাড়া এই হত্যাকাণ্ডের পিছনে বিপুল অর্থ ব্যয় করা হয়েছে। তদন্তে ১১৮ কোটি টাকার সই করা একটি চেকও উদ্ধার করা হয়েছে। ডিএনপি কমিশনার আরও জানান, এটি একটি রহস্যজনক হত্যাকাণ্ড। এর পিছনে অনেকের জড়িত থাকার ইঙ্গিত পাওয়া গেছে। কারা এর নৈপথ্যে রয়েছে তা উদ্ঘাটনে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এদিকে ৩০ জনের আপত্তি, এনসিপির অন্য নেতারা কি বলছেন? জামায়াতে ইসলামী সহ ৮ দলীয় জোটের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির এনসিপির রাজনৈতিক জোট বা আসন সমঝোতার সম্ভাবনা নিয়ে আপত্তি জানিয়েছেন দলটির কেন্দ্রীয় কমিটির ৩০ জন সদস্য। আজ শনিবার গুরুত্বপূর্ণ এই নীতিগত বিষয়ে গভীর উদ্বেগ জানিয়ে দলের আহ্বায়ক নাহিদ ইসলামকে চিঠি দিয়েছেন তারা। চিঠিতে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ, যুগ্ম সদস্য সচিব মুশফিকুস সালেহীন, কেন্দ্রীয় সংগঠক আরমান হোসাইন, যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম, যুগ্ম মুখ্য সমন্বয়ক খান মোহাম্মদ মুরসালিন, সংগঠক রফিকুল ইসলাম আইনি প্রমুখ। এনসিপি সূত্র জানায়, দলটির কেন্দ্রীয় কমিটিতে রয়েছেন ২১৪ জন নেতা। তাদের মধ্যে ৩০ জন জোটে যাওয়া নিয়ে আপত্তি জানালেও অন্যরা সমর্থন দিচ্ছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলামকে। শনিবার রাতে এ নিয়ে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়েছেন দলটির যুগ্ম সদস্য সচিব ডাক্তার মাহমুদা মিতু। ওই পোস্টে তিনি বলেছেন, এই জুলাই এমনি এমনি আসেনি। এই নাহিদ ইসলামের থাইয়ের রক্তজমাট দাগ আমরা ভুলিনি। আমরা নাহিদ ইসলামকে বিশ্বাস করি। দলের যুগ্ম মুখ্য সমন্বয়ক আরিফুর রহমান তুহিন তার ফেসবুকে নাহিদ ইসলামের সঙ্গে তোলা নিজের একটি ছবি পোস্ট করে লিখেছেন, আমরা একসঙ্গে লড়ব, বাংলাদেশ গড়ব। দলটির যুগ্ম সদস্য সচিব মাহিন সরকার লিখেছেন, ফ্যাসিজমের পুনরুত্থান ঠেকাতে জাতীয় নাগরিক পার্টির সাথেই থাকুন। অন্যদিকে এনসিপির ছাত্র সংগঠন ছাত্রশক্তির কেন্দ্রীয় সংসদের আহ্বায়ক জাহিদ হাসান লিখেছেন, কমরেডস, পার্টি ফার্স্ট, অলওয়েজ। সর্বশেষ থাকছে বাংলাদেশে রাজনৈতিক পুনর্গঠনে ভারত কি চায়, কতটা মানবে যুক্তরাষ্ট্রকে। বাংলাদেশে আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে যে রাজনৈতিক অস্থিরতা ও কৌশলগত পুনর্বিন্যাস চলছে তা কেবল অভ্যন্তরীণ ক্ষমতার প্রশ্ন নয়, এটি দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে একটি বড় পরীক্ষার ক্ষণ। এই পরীক্ষার কেন্দ্রে রয়েছে ৩টি শক্তি: বাংলাদেশের নিজস্ব রাজনৈতিক শক্তিগুলো,
আঞ্চলিক প্রভাবশালী ভারত এবং বৈশ্বিক শক্তি যুক্তরাষ্ট্র। প্রশ্ন হল, বাংলাদেশের রাজনৈতিক পুনর্গঠনে ভারত কী ধরনের বন্দোবস্ত চায়, আওয়ামী লীগের পরিবর্তিত অবস্থানকে দিল্লি এখন কিভাবে দেখছে এবং এই পুরো প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা ভারত কতটা মেনে নিতে প্রস্তুত। ভারতের দৃষ্টিতে পুনর্গঠন ক্ষমতার পালাবদল নয়, নিয়ন্ত্রিত ধারাবাহিকতা। ভারত বাংলাদেশের রাজনীতিতে কোনো আকস্মিক বা বিপ্লবী পরিবর্তনের পক্ষে নয়। দিল্লির কৌশল বরাবরই তাদের নিয়ন্ত্রিত স্থিতিশীলতা কেন্দ্রিক। তাদের কাছে গণতন্ত্র একটি নৈতিক আদর্শের চেয়ে বেশি ব্যবস্থাপনার প্রশ্ন। ভারতের মূল উদ্বেগ বাংলাদেশে এমন একটি সরকার ও রাজনৈতিক কাঠামো থাকা যা পূর্বানুমেয়, নিরাপত্তা সহযোগিতামুখী এবং তাদের অনুকূল আঞ্চলিক শক্তির ভারসাম্য যাতে নষ্ট না করে। এই কারণেই ভারত এমন কোনো রাজনৈতিক পুনর্গঠন চায় না যেখানে হঠাৎ করে নতুন অপ্রত্যাশিত শক্তি রাষ্ট্র ক্ষমতার কেন্দ্রে চলে আসে। ভারতের কাঙ্ক্ষিত মডেল হল বহুদলীয় রাজনীতি থাকবে, নির্বাচন হবে, আন্তর্জাতিক গ্রহণযোগ্যতাও থাকবে, কিন্তু তাদের অনুকূল রাষ্ট্রের মৌলিক কৌশলগত দিক নির্দেশনা যেন বদলে না যায়। একে বলা যায় নিয়ন্ত্রিত বহুদলীয়তা। ভারতের চোখে আসন্ন নির্বাচন মানে কেবল সরকার গঠন নয়, বরং বাংলাদেশের রাষ্ট্রীয় চরিত্র কতটা নিয়ন্ত্রণযোগ্য থাকবে তার একটি পরীক্ষা। আওয়ামী লীগ অপরিহার্য মিত্র থেকে ঝুঁকিপূর্ণ বোঝা। দীর্ঘ সময় ধরে আওয়ামী লীগ ছিল ভারতের সবচেয়ে নির্ভরযোগ্য অংশীদার, এক ধরনের কৌশলগত রাজনৈতিক সম্পদ। নিরাপত্তা সহযোগিতা থেকে শুরু করে উত্তর পূর্ব ভারতের বিদ্রোহ দমন, ট্রানজিট ও অবকাঠামো সুবিধা সবখানেই শেখ হাসিনার সরকার দিল্লির কৌশলগত স্বার্থ রক্ষা করেছে। কিন্তু ২০২৪ সালের বিপ্লব বা গণ অভ্যুত্থান সেই সমীকরণ ভেঙে দিয়েছে। বর্তমান বাস্তবতায় আওয়ামী লীগ ভারতের কাছে আর নিঃস্বার্থ সম্পদ নয়, বরং এটি হয়ে উঠেছে দ্বিমুখী এক সমস্যা। একদিকে দলটির সাথে ভারতের দীর্ঘমেয়াদী বিনিয়োগ ও সম্পর্ক রয়েছে, অন্যদিকে আওয়ামী লীগের বৈধতা সংকট ভারতের জন্য কূটনৈতিক বোঝা তৈরি করছে। দিল্লি বুঝতে পারছে আগের মতো প্রকাশ্যভাবে আওয়ামী লীগের পাশে দাঁড়ালে বাংলাদেশে ভারতবিরোধী জনমত আরও তীব্র হবে, পাশাপাশি পশ্চিমা শক্তির সাথেও সংঘাত বাড়বে। এই কারণেই ভারতের দৃষ্টিভঙ্গিতে আওয়ামী লীগের ভূমিকা বদলেছে। এখন দিল্লি চায় আওয়ামী লীগ টিকে থাকুক, কিন্তু সাময়িকভাবে দুর্বল ও নিয়ন্ত্রিত অবস্থায়, একক ক্ষমতার কেন্দ্র হিসেবে নয়, বরং রাজনৈতিক ভারসাম্যের একটি উপাদান হিসেবে। ভারতের কাছে আওয়ামী লীগ এখন এক ধরনের ব্যাকআপ অপশন, যা পুরোপুরি পরিত্যাজ্য নয়, আবার একমাত্র ভরসাও নয়। ভারতের কৌশলগত মহলে এমন ধারণাও জোরালো হচ্ছে যে শেখ হাসিনা পরবর্তী আওয়ামী লীগ হয়তো ভারতের জন্য বেশি সুবিধাজনক হতে পারে। ব্যক্তিকেন্দ্রিক শাসন ও দমনমূলক রাজনীতি দলটিকে যেমন জনবিচ্ছিন্ন করেছে, তেমনি ভারতকেও স্বৈরাচারের পৃষ্ঠপোষক হিসেবে চিহ্নিত করেছে। তাই দিল্লির আগ্রহ আওয়ামী লীগের ভেতরে নেতৃত্ব ও ভাষ্যের পরিবর্তন এবং ভবিষ্যতে জোট বা সমঝোতা ভিত্তিক রাজনীতিতে দলটির অভ্যস্ত হওয়া। তবে ভারত আওয়ামী লীগের সম্পূর্ণ পতনও কোনোভাবে চায় না, কারণ রাষ্ট্রের প্রশাসন, আমলাতন্ত্র ও নিরাপত্তা কাঠামোয় দলটির গভীর প্রভাব রয়েছে। হঠাৎ ভেঙে পড়লে যে শূন্যতা তৈরি হবে তা চীনের প্রভাব বা অপ্রত্যাশিত গণরাজনীতির উত্থানের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ বলে মনে করে ভারত। বিএনপি ও নতুন শক্তি, শর্তযুক্ত গ্রহণযোগ্যতা। ভারতের কাছে বিএনপি ঐতিহাসিকভাবে সন্দেহজনক দল, তবুও বাস্তবতার চাপে দিল্লি বুঝছে বিএনপিকে বাদ দিয়ে কোনো গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। ফলে ভারতের অবস্থান এখন শর্তযুক্ত। বিএনপি ক্ষমতায় আসতে পারে যদি তারা ভারতবিরোধী ভাষ্য নিয়ন্ত্রণে রাখে, নিরাপত্তা সহযোগিতায় ধারাবাহিকতা বজায় রাখে এবং চীন পাকিস্তান অক্ষের দিকে অতিরিক্ত ঝুঁকে না পড়ে। একই সাথে ভারত সবচেয়ে বেশি আতঙ্কিত নতুন রাজনৈতিক শক্তি ও গণ আন্দোলনের উত্থান নিয়ে। ২০২৪ সালের আন্দোলন দেখিয়েছে এই শক্তিগুলো ঐতিহ্যবাহী ভারতপন্থী নেটওয়ার্কের বাইরে। তাদের সার্বভৌমত্ব, অর্থনৈতিক স্বাধীনতা ও পররাষ্ট্র ভারসাম্যের ভাষ্য ভারতের আঞ্চলিক আধিপত্যের ধারণার সাথে সাংঘর্ষিক। তাই দিল্লি নতুন শক্তি, পড়ুন ইসলাম ভিত্তিক ও আধিপত্য বিরোধী জাতীয়তাবাদী, দ্রুত প্রাতিষ্ঠানিকীকরণ চায় না। যুক্তরাষ্ট্র প্রয়োজনীয় কিন্তু সীমিত। এই পুরো সমীকরণে যুক্তরাষ্ট্রের ভূমিকা ভারতের জন্য সবচেয়ে সংবেদনশীল প্রশ্ন। ভারত ও যুক্তরাষ্ট্র বৈশ্বিক পর্যায়ে ঘনিষ্ঠ অংশীদার হলেও বাংলাদেশ প্রশ্নে তাদের প্রাধান্য এক নয়। যুক্তরাষ্ট্র যেখানে মানবাধিকার, নির্বাচন ও পররাষ্ট্র মুক্ত পরিসরকে সামনে রাখে, ভারত সেখানে নিরাপত্তা ও নিয়ন্ত্রণকে অধ্যাধিকার দেয়। ভারত যুক্তরাষ্ট্রকে পুরোপুরি বাইরে রাখতে চায় না, বলা যায় পারে না।
জুলাই আগস্ট ২৪-এর পর ওয়াশিংটনের বাইরে গিয়ে বাংলাদেশে রাজনৈতিক পরিবর্তন আনার ব্যাপারে দিল্লির গুরুতর একাধিক প্রচেষ্টা সফল হয়নি। এই কারণে বাংলাদেশ প্রশ্নে যুক্তরাষ্ট্রের নীতিকে গভীর ক্ষমতা বলয় ও শীর্ষ প্রশাসনিক দৃষ্টিকোণকে পরিবর্তনের চেষ্টা দিল্লি গুরুত্বপূর্ণ মনে করছে। সে প্রচেষ্টায় মধ্যপ্রাচ্যে তাদের সৌরজৈতিক মিত্র একটি দেশের সহযোগিতা গুরুত্বপূর্ণ মনে করছে। দিল্লির নীতি প্রণেতারা বিশ্বাস করেন ওয়াশিংটনের পররাষ্ট্র কৌশল পরিবর্তনে আইপ্যাক লবির মতো কার্যকর সহযোগিতা আর কেউ সেভাবে করতে পারে না। এসব নীতি প্রণেতা আরও মনে করেন যুক্তরাষ্ট্রের উপস্থিতি নির্বাচনকে আন্তর্জাতিক বৈধতা দেয় এবং চরম অস্থিতিশীলতা ঠেকাতে সহায়ক হতে পারে। এজন্য বাংলাদেশ প্রশ্নে দিল্লির পরিকল্পনায় ওয়াশিংটনের সাই চায় ভারত। তবে দিল্লি চায় বাংলাদেশে যুক্তরাষ্ট্রের এই সম্পৃক্ততা সীমিত ও পরোক্ষ হোক। ভারতের কাছে যুক্তরাষ্ট্র একটি গ্রহণযোগ্য লেজিটিমেসি প্রোভাইডার, কিন্তু ডিসিশন মেকার নয়। এই কারণে বিগত সরকারের ১.৫ বছরের বেশি সময়ে যুক্তরাষ্ট্রের অনেক সৌরজৈতিক স্বার্থ বাস্তবায়নে দিল্লি বাধাও তৈরি করেছে। এমনকি বঙ্গোপসাগরে বাইরের শক্তির প্রবেশাধিকার রোধ করার নামে যুক্তরাষ্ট্রকে দূরে রাখতে দিল্লি বেইজিং সমঝোতার কথাও জানা যায়। বার্মা আইন বাস্তবায়নে $১৩ বিলিয়ন বরাদ্দ রাখলেও দেশ দুটির অবস্থান এর বিপরীত এবং কাছাকাছি, সামরিক জান্তাকে সহযোগিতা কেন্দ্রিক। বাংলাদেশে অতিরিক্ত মার্কিন সক্রিয়তা ভারতের জন্য ঝুঁকিপূর্ণ। প্রথমত, যুক্তরাষ্ট্র সাধারণত নাগরিক সমাজ ও সংস্কারপন্থী গোষ্ঠীর প্রতি সহানুভূতিশীল, যাদের ওপর ভারতের প্রভাব কম। দ্বিতীয়ত, বাংলাদেশ যদি ভারত ও যুক্তরাষ্ট্রের প্রভাব প্রতিযোগিতার মঞ্চে পরিণত হয়, তাহলে দিল্লির আঞ্চলিক নেতৃত্ব প্রশ্নের মুখে পড়বে। যুক্তরাষ্ট্র বাংলাদেশকে সার্বভৌম সিদ্ধান্ত নিতে মতো শক্তিশালী দেখতে চায়, যা দিল্লির আকাঙ্ক্ষার বিপরীত। তবে চরমপন্থা প্রতিরোধ, সামরিক শাসন এড়ানো এবং বঙ্গোপসাগরে চীনের পূর্ণ আধিপত্য ঠেকাতে কিছু প্রশ্নে ভারত ও যুক্তরাষ্ট্রের স্বার্থ মিলিত। এই জায়গাগুলোতেই দিল্লি সীমিত মার্কিন ভূমিকা মেনে নিতে প্রস্তুত। বাংলাদেশের সামনে মুজদ্বন্দ্ব। সব মিলিয়ে বাংলাদেশ প্রশ্নে ভারতের কাঙ্ক্ষিত পুনর্গঠন মানে বহুদলীয় কাঠামো থাকবে, কিন্তু আদর্শিক পরিসর সীমিত। নির্বাচন হবে, কিন্তু ফলাফল যেন দিল্লির জন্য সামরিকভাবে নিরাপদ থাকে। আওয়ামী লীগ থাকবে, কিন্তু দুর্বল নির্ভরশীল অবস্থায়। বিএনপি আসতে পারে, কিন্তু শর্ত সাপেক্ষে। যুক্তরাষ্ট্র থাকবে, কিন্তু ব্যাকস্টেজে। এই বাস্তবতায় বাংলাদেশের সামনে মূল প্রশ্ন দাঁড়ায়, দেশ কি নিজস্ব রাজনৈতিক পুনর্গঠন নিজেই নির্ধারণ করবে, নাকি আঞ্চলিক ও বৈশ্বিক শক্তির সমঝোতার ফল হিসেবে একটি ব্যবস্থাপিত গণতন্ত্রে আবদ্ধ থাকবে। আসন্ন নির্বাচন সেই প্রশ্নের আংশিক উত্তর দেবে, কিন্তু চূড়ান্ত উত্তর নির্ভর করবে বাংলাদেশের রাজনৈতিক শক্তিগুলো কতটা স্বাধীনভাবে নিজেদের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে। রাজনৈতিক শক্তির পাশাপাশি রাষ্ট্রের মৌলিক নিরাপত্তা প্রতিষ্ঠানগুলোর ভূমিকাও এক্ষেত্রে গুরুত্বপূর্ণ।